ডিসক্লেমার দিয়ে দেই যে আমার দেরিতে আসার কারণটা কি। আমি ওই নোটে লিখে রাখি যে পরের দিনের প্রোগ্রামগুলো কি কি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওটা লিখতে। ঘুম থেকে উঠেই একটা নিউজ খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম। সেটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ট্রাম্প প্রশাসনের শিক্ষা সচিব একটা চিঠি লিখেছেন। ওই চিঠিতে কতগুলো ভুল আছে, প্রায় আমি দেখলাম যে 50 থেকে 60টা, 3 পৃষ্ঠার চিঠিতে 50 থেকে 60 জায়গায় ভুল আছে। ওইটা আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পয়েন্ট আউট করে করে ওইটা নিউজ করছে। আমরা আমেরিকাকে খুব খারাপ রাষ্ট্র বলি আর যাই বলি, কিন্তু একটা জিনিস দেখেন, একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রশাসনকেও চ্যালেঞ্জ করতে পারে। সেখানে ওনারা উল্লেখ করছেন যে 53.2 বিলিয়ন, প্রায় পৃথিবীর 100টা দেশের জিডিপির চাইতেও, মানে যে বাজেট থাকে তার চেয়েও বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বাজেট। যে এই বাজেট গবেষণা খাতে এবার দেবে না, তারা ট্রাম্প দেবে না। কেন দেবে না? যেহেতু আমরা এখানে সবাই একটা শিক্ষিত কমিউনিটি, তো এই কারণে অ্যাডভান্স আলোচনা করছি। কেন দেবে না? যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কি করে, বামপন্থীদের তৈরি করে। কিন্তু আমেরিকা তো গণতন্ত্রের মশাল বাহক। এখন সেই পৃথিবীর সবচেয়ে সেরা ইউনিভার্সিটিতে বামপন্থীদের আস্থানা যদি হয়, সেটা না সমালোচনা করেছেন এবং এই কারণে বলছে যে আমরা দেব না, বরাদ্দ দেব না। তো এটাকে চ্যালেঞ্জ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, বলছে যে টাকা আমাদের লাগবে না। আমি এই গল্পটা বলছি এই কারণে যে পৃথিবীর বিভিন্ন উন্নত যে দেশগুলো দেখবেন জ্ঞান বিজ্ঞানে, অর্থনীতিতে না, জ্ঞান বিজ্ঞানে, প্রত্যেকটা দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, কলেজ, এগুলো হচ্ছে দেশকে পরিচালনা করে। আর আমাদের মতো দুর্ভাগা গরিব দেশ, যেখানে শিক্ষার কোনো মূল্যায়ন নাই, এই সব দেশগুলোতে আমাদের মতো আমলা, যারা কেউ রাগ করে কামলাও বলে, এই যারা এই প্রশাসনে আছি বা মন্ত্রণালয়, এরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। আসলে কিন্তু এটা হওয়ার কথা না। হওয়ার কথা শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সরকারকে পরিচালনা করবে। কারণ এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা হয়, গবেষণা হয়, এই গবেষণার জ্ঞান দিয়ে হচ্ছে রাষ্ট্র উন্নয়ন হবে। আর আমাদের এই সব দেশগুলোতে কিন্তু তা হয় না, উল্টা হয়। এর মানে আমরা শিক্ষার ক্ষেত্রে মূল ট্র্যাকে নেই। আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি যেহেতু আগে ছিলাম না, আমাদের প্রথম আলোর সাংবাদিক প্রতিনিধি মহোদয়, উনি বলেছেন যে দেখা যায় যে দিবসগুলো আসলে আমরা অনেক বাগানপূর্ণ কথাবার্তা বলি, পরে ভুলে যাই। আসলে কিন্তু এটা ট্রু। আমাদের জাতি হিসেবে আমরা কথা বেশি বলি, কাজ করি না। আমি নিজেও। এটা আসলে দুঃখজনক। বই পড়া নিয়ে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে বই পড়ি না। বই পড়ার ক্ষেত্রে আমরা কততম জানেন? কেউ বলতে পারবেন? গত 23 তারিখে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, যেদিন বিশ্ব বই পড়া দিবস, 97তম পৃথিবীতে। ইন্ডিয়া কত জানেন? কেউ রিপোর্টটা পড়ে নাই। স্যার আমি এটা পড়েছি। কততম? স্যার এগুলো খেয়াল নাই, কিন্তু আমি পড়েছি এটা। ইন্ডিয়া হচ্ছে দ্বিতীয়, আর আমেরিকা যে প্রথম। আমেরিকা হচ্ছে প্রথম বই পড়ার ক্ষেত্রে। আমেরিকার একজন নাগরিক বছরে গড়ে 17টা বই পড়ে, প্রত্যেকটা, মানে গড়ে নাগরিকরা। আর আমাদের যদি ইউনিভার্সিটির শিক্ষকদেরও বলেন যে বছরে কয়টা বই পড়ছে, আমি কনফার্ম সে 17টা বই পড়ে না, নতুন বই পড়ে না।
ইন্ডিয়ার মানুষ গড়ে 16টা বই পড়ে। দেখেন, ইন্ডিয়ার মানুষ গড়ে 16টা বই পড়ে। আমি শিওর যে এখানে অনেক আমরা শিক্ষিত মানুষ যারা আছি, আমি সহ, আমি কিন্তু আপনাদের বাইরে বলবো না, আমি সহ গড়ে 17টা বই তো দূরের কথা, এই জীবনে অনেকে এই টেক্সট বইয়ের বাইরে গড়ে 17টা বই পড়ে না। শিক্ষক দিবসে আমি উপস্থিত থেকে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। কেন? আমার পরিবার মূলত আসলে শিক্ষক, আমার বাবা শিক্ষক, আমার ভগ্নিপতিরা শিক্ষক দুইজনই, আমার ভাবি শিক্ষক, আমিও শিক্ষক ছিলাম, সরকারি কলেজে কিছুদিন ছিলাম। আমি একটা কাজ করতাম, কোনোদিন একটা ক্লাসও আমি নেই নাই যে ক্লাসে আমি নিজে না পড়ে গেছি। কারণ আমার কাছে মনে হতো যে বইতে যা আছে ওই জিনিস আমি যদি মুখস্থ ভাবে বলি তাহলে নতুন ভাবে ওরা যা আসবে, ওদের না আসার তো দরকার নেই, ওরা নিজে পড়লেও তো পারবে। তো আমার কাছ থেকে যদি নতুন কোনো এক্সপ্লানেশন বা ওয়ে অফ টিচিং যদি নাই পায় বা কোনো একটা ব্যতিক্রম কিছু না পায়, তার আসার তো দরকার নেই। এই জায়গায় হচ্ছে আসলে শিক্ষকতার সাথে আনন্দের একটা সম্পর্ক রয়েছে। আমি সবসময় বলি যে শিক্ষকতা কোনোদিনও এটা পেশা না, এটা হচ্ছে বৃত্তি। বৃত্তি মানে হচ্ছে আনন্দ। আপনি যে কাজ করে আনন্দ পান, যে শিক্ষক আনন্দ পায় না সে কোনোদিনও ভালো শিক্ষক হতে পারে না। আর একটা বিষয় আমি একটু বলি, এই যে আপনারা শ্রীলঙ্কার মানুষ 100% শিক্ষিত। শ্রীলঙ্কা একটা ভঙ্গুর দেশ, সেই ভঙ্গুর দেশ একটা বিপ্লব হলো সেখানে। সেই বিপ্লবে দেখছেন তো আপনারা পত্রিকায় যে একটা পুরো সরকার ব্যবস্থা পালন হয়ে গেল। সবাই বলল যে এই শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু শ্রীলঙ্কা ঠিকই কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? কারণ তার জনগণ 100% শিক্ষিত। কেন দাঁড়িয়েছে? এত বড় একটা বিপ্লব হয়ে গেছে শ্রীলঙ্কায়, নিহতের সংখ্যা কত জানেন? 1 জন বা 2 জন। এত বড় বিপ্লব ঘটে গেছে, সেখানে নিহতের সংখ্যা মাত্র কয়েকজন। আর আমাদের দেশে কথা নাই বাধা নাই, একজনকে ভাত খেতে দিয়েও মেরে ফেলে। এর মানে জাতি হিসাবে আমরা আসলে অনেক পিছিয়ে। এটা আসলে যদি মন থেকে না বোঝা যায়, এ জাতি কোনোদিনও তার সঠিক গন্তব্য পারবে না। আমাদের দেশে বিভেদ রেখা অনেক কঠিন, অনেক অনেক তীব্র। এটা আসলে শিক্ষিত জাতি যদি না গঠন করা যায়, সেখানে আপনার এটা প্রত্যাশা করা যায়। তো লাস্ট একটা বিষয় বলি, দেখেন এই যে আমাদের দেশ উন্নয়ন ঘটবে কিভাবে? এখানে সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা হচ্ছে ওয়াচডগের ভূমিকা রাখে একটা রাষ্ট্রের অসঙ্গতি ঘটলেই সেখানে তারা হচ্ছে ওইটাকে তুলে ধরে। যদি কেউ ধরেন গাড়ি একটু রাস্তার বাইরে চলে যেতে চায়, তারা সিগন্যাল দিয়ে দেয় যে না, রোডে থাকে। কিন্তু আমাদের দেশের সাংবাদিক ভাইদের উপর বা সংবাদপত্রের উপরও দেখা যায় যে নগ্নভাবে টুটি চেপে ধরা হয়। সেটা ধরেন একজন ক্ষমতাধর ব্যক্তিও হয়, কতিপয় ব্যক্তিও হইতে পারে, সেটা সংস্থা কর্তৃক। এটা তো আসলে কাম্য। এটার সাথেও কিন্তু এই মানসম্মত শিক্ষার সম্পর্ক রয়েছে। আজকে যে মানসম্মত শিক্ষা বলছি, এই মানসম্মত শিক্ষা হচ্ছে আমাদের দেশে যেমন এই শুধু আমরা দেখা যায় যে সংখ্যা বৃদ্ধি করছি, কিন্তু সংখ্যা বৃদ্ধি করে আবার কি লাভ হচ্ছে?
কয়েকদিন আগে আমি ভাইবা নিলাম, এমন একটা কোশ্চেন সে ভুল বলেছে, মানে বাংলাদেশের সাথে কার যুদ্ধ হয়েছিল সেটা সে বলেছে যে অন্য একটা এমন একটা দেশের, এইটা যদি না পারে তাহলে আপনি কি বলবেন? সে কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক, সে বলতে পারে না যে বাংলাদেশের সাথে কার যুদ্ধ হয়েছে। যাই হোক, কথা বললে তো অনেক কথা আসবে, তবে এই কথাও সত্য যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন অনেক কম। এইটা আমরা মনে করি যে এটা বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যে জায়গাগুলোতে যতটুকু থাকে আমরা আলোচনা করি যে এটা আসলে বৃদ্ধি করা উচিত, কারণ পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখা গেছে যে যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সেখানে ইউনিভার্সিটির শিক্ষক আর প্রাথমিক স্তরের যে শিক্ষকরা থাকেন তাদের যে বেতন কাঠামো সেটার গ্যাপ অনেক কম, কিন্তু আমাদের দেশে বেতন কাঠামোর গ্যাপ অনেক বেশি। এটা আসলে হওয়া উচিত নয়, কারণ আপনারা যে কাজটা করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, একদম যেটা বলেছিলাম যে কাদা মাটি বা ছোট গাছটাকে আপনারা নার্চার করে বড় করে তোলেন, এই সময় আপনারা ফাউন্ডেশন দেন। এই ফাউন্ডেশন দেওয়াটা আসলে খুব কঠিন কাজ। শুধু এতটুকু বলবো, আপনি আনন্দ নিয়ে শিক্ষা দেবেন। আনন্দ ব্যতীত শিক্ষা কখনোই স্থায়ী শিক্ষা হয় না, মনে গেঁথে থাকে না আমাদের। আমার ছোটবেলার অভিজ্ঞতা আমি বলি, আমার শিক্ষক ছিলেন আখতারুজ্জামান স্যার। উনি ওই হাঁসের গল্প দিয়ে ছবি এঁকে এঁকে কবিতার সুরে সুরে বলতেন, ঠিক ওই কথাগুলোই মনে আছে। আর কি শিখেছি একটাও মনে। তো আজকের এই শিক্ষা সপ্তাহ সফল হোক, এবং আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু করে, ছোট্ট একটু করে পজিটিভ ভূমিকা রাখি, তাহলেই কিন্তু দেখা যাবে যে অনেক বড় একটা পজিটিভ চেঞ্জ আসবে। এটা কেমন আমাদের দেশে যেটা হয়, আমারও সমস্যা, এটা আমি বলি যে প্রত্যেকেই ভাবে যে আমি একা করে কি করব। এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আমি একা কি করব। আমি এখানে একটা ওই স্টারফিশের একটা গল্প বলি। এই গল্পটা এর আগেও বলেছি একটা অনুষ্ঠানে। এটা হচ্ছে এরকম যে একটা সমুদ্রের পাশ দিয়ে একটা ছেলে, সে ওই সৈকতে অনেক স্টারফিশ আটকে গেছে। সে একটা করে স্টারফিশ উঠিয়ে সমুদ্রের পানিতে ঢিল মারছে। পরে এক বৃদ্ধ লোক, উনি বললেন যে হে বালক, তুমি এই স্টারফিশ একটা একটা ধরে সমুদ্রে ফেলছো কেন? পরে বলছে যে আমি বাঁচানোর চেষ্টা করছি। পরে বললেন যে সমুদ্র সৈকতে তো লক্ষ লক্ষ স্টারফিশ আটকে গেছে, তুমি কয়টাকে বাঁচাবে? তার একটু পরে তো আবার জোয়ার চলে আসবে। তখন আরেকটা স্টারফিশ তুলে সমুদ্রের পানিতে ঢিল দিয়ে বললো যে একটা তো বাঁচালাম। আমাদের মনে হয় যা প্রত্যেকের জায়গা থেকে একদম ছোট্ট ছোট্ট একটু করে যদি পজিটিভ চেঞ্জ আমরা আনতে পারি, আমার মনে হয় যে বড় একটা চেঞ্জের দিকে আমরা ধাবিত হতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার এই এলোমেলো কথাগুলো খুব মনোযোগটা শোনার জন্য।